নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গল বন্দনা মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত ছিল? 70 পৃষ্ঠা। দ্বিতীয় ধ্যান চিত্ত থেকে আরম্ভ হবে। দ্বিতীয় ধ্যান চিত্ত থেকে আরম্ভ হবে। হ্যাঁ উপাসিকা জুই বড়ুয়া পড়ো। বান্তে বন্দনা। মানে দ্বিতীয় ধ্যান চিত্ত বিতর্ক বর্জিত, এখান থেকে দ্বিতীয় ধ্যান চিত্ত বিতর্ক বর্জিত অর্থাৎ চিত্ত সুপরিচিত হওয়াতে চিত্তকে আলম্বনে পরিচালনার জন্য কোনো প্রকার প্রচেষ্টা করিতে হয় না। বিতর্কে চিত্ত ধ্যানালম্বনে একাগ্র হয়। এক মিনিট। যারা মিউট করতেছেন না তাদের জন্য আমার ইয়া করতে লাগে যে সেজন্য এরকম আওয়াজ করে। নিজেরাই মিউট করবেন, প্রয়োজন ছাড়া কেউ খোলা রাখবেন না। যখন প্রশ্ন করার হয় প্রয়োজন পড়ে তখন খুলবেন, অন্য সময় মিউট রাখবেন, নাহলে সাউন্ডগুলো ক্লিয়ার করে আসে না। প্রয়োজন ছাড়া প্রত্যেকে মিউট করে রাখবেন। হ্যাঁ মানতে পড়ি। হ্যাঁ। দ্বিতীয় ধ্যান চিত্ত বিতর্ক বর্জিত অর্থাৎ চিত্ত আলম্বনের সহিত সুপরিচিত হওয়াতে চিত্তকে আলম্বনে পরিচালনার জন্য কোন প্রকার প্রচেষ্টা করি আলম্বনে আগ্রহ হয়। তৃতীয় ধ্যান চিত্ত বিতর্ক বিচার অঙ্গদ্বয় বর্জিত অর্থাৎ বিতর্ক বিচার উভয় অঙ্গের কার্য আর অনুভূত হয় না। ইহার অর্থ এই যে চিত্ত ক্রমে অধিক দক্ষ হইতেছে। চতুর্থ ধ্যানে প্রীতি সুখ এবং একাগ্রতায় মুখ্য থাকে। পঞ্চম ধ্যান প্রীতিবর্জিত, উপেক্ষায় সুখের স্থান অধিকার করে। সুতরাং উপেক্ষা ও একাগ্রতায় পঞ্চম ধ্যান চিত্তের মুখ্য অঙ্গ। আলম্বন হিসেবে পঞ্চবিধ রূপ চিত্তের কোনো পার্থক্য নাই, শুধু ধ্যানাঙ্গের ক্রমিক বিবর্জনানুসারেই রূপ চিত্ত পঞ্চবিধ হইয়াছে। উপচারের অবস্থা ও স্থানমিদের অপগমনে বিতর্ক, বিচিকিৎসার অপগমনে বিচার, ব্যাপাদের অপগমনে প্রীতি, ঔদ্ধত্য কর্তৃত্বের অপগমনে সুখ এবং কামচ্ছন্দের অপগমনে একাগ্রতা ধ্যানাঙ্গের আকারে উৎপন্ন হয়। যখন চিত্ত চৈতসিক সর্বতোভাবে প্রতিভাগ নিমিত্তে অর্পিত ও নিমজ্জিত হয়, চিত্তের তৎকালীন অবস্থার নাম অর্পণা। অর্পণা পূর্ণ সমাধির অবস্থা। এই অবস্থায় চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে, কিন্তু বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় হয়।
অর্থাৎ চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা ও কায় তাহাদের আলম্বন মধ্যবন্ধনা মঙ্গল সাউন্ড তো আসতেছে না আর। মধ্যবন্ধনা মঙ্গল এনি 70 পৃষ্ঠা। দীপেন বাবু দ্বিতীয় ধ্যান চিত্ত, এই প্রথম লাইন থেকে যেটা যেটা বুঝতেছেন না আপনি এবং এনি দুজনে মিলে আলোচনা করেন। তৃতীয় ধ্যান চিত্ত বিতর্ক বর্জিত। তো যেহেতু আমাদের প্রথম ধ্যানে বিতর্কটা ছিল এবং সেটা যেহেতু ভালো করে চর্চা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বিতর্কটা মানে আর আলাদা করে উৎপন্ন করার বা আলাদা করে সেটা নিয়ে চেষ্টা করতে হয় না। সেই কারণে দ্বিতীয় ধ্যানের মধ্যে বিতর্কটা থাকে না, মানে এটা অটোমেটিক আমাদের চিত্ত উৎপন্ন হয়ে থাকে আগে, মানে ন্যাচারাল এটা উৎপন্ন হয়। দিদি এটা ভুল হবে বলুন। না ঠিক আছে এটা। অর্থাৎ চিত্ত আলম্বনের সহিত সুপরিচিত হওয়াতে চিত্তকে আলম্বনে পরিচালনার জন্য কোনো প্রকার প্রচেষ্টা করিতে হয় না। মানে আলম্বনে চিত্তটা কি বলে চিত্ত স্থিরভাবে ধরে রাখতে পারে আর কি। সে সময় মনোযোগটা কোনো ধরনের চেষ্টা করতে হয় না। বিনা বিতর্কে চিত্ত ধ্যান অবলম্বনে একাগ্র হয়। তো ওই ক্ষেত্রে বিতর্ক ছাড়াই ধ্যান অবলম্বনে চিত্ত একাগ্র থাকে আর কি। তাহলে এক্ষেত্রে এই একাগ্র আর আরেকটা যেটা ধ্যান আছে একাগ্রতা, দুটো কি একই হবে? একাগ্রতা তো একটাই, একাগ্রতা দুইটা না। অর্থাৎ আমার আলম্বনে যুক্ত করে দেওয়ার জন্য আমাকে প্রথমে প্রচেষ্টা করতে হয়েছিল, আর এখন প্রচেষ্টা ছাড়াই আমি একবার লাগিয়ে দিলেই, একবার যুক্ত করে দিলেই ওখানে একাগ্র হয়ে থেকে যাচ্ছে। একবার আমার প্রথমবার প্রয়োজন হয়েছে, প্রথমবার আমাকে জাস্ট অ্যাড করে দেওয়া, যুক্ত করে দেওয়া, এই কাজটা আমাকে করতে হয়েছে। কিন্তু বারবার ছুটে যেতে চাই, আবার লাগিয়ে দাও, আবার ইয়ে করো, প্রযত্ন করো, চেষ্টা করো, ওটার প্রয়োজন নাই। বারবার প্রযত্ন করার নাম হচ্ছে যে আমরা জেনেছি বিতর্ক। তাহলে এটা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এবং এটার কলাকৌশল, এটার ফলাফল, এটার সুফলতা, লাভ, কল্যাণ জানার কারণে সাধকের কাছে তখন আর এটা নিয়ে প্রেসার করতে হয় না। সেই জন্যই বিতর্ক বর্জিত এটা দ্বিতীয় ধ্যান। বিতর্ক ছাড়া আর বাকি সব চতুর্থ অঙ্গ সবগুলো আছে। এটাই হচ্ছে যে সেই ক্ষেত্রে তাহলে বিতর্ক উৎপন্ন হলে কি একাগ্রতা ধ্যান অঙ্গটা উৎপন্ন হবে?
বিতর্ক বিতর্ক কাজ হচ্ছে যে চিত্তকে একাগ্র করে দেওয়া, আলম্বনে এক করে দেওয়া, যে কথাটা, এগুলো তো আসলে সহজাত। প্রথম ধ্যান হয়েছে মানে ফার্স্টটা একসঙ্গে এসছে, এটা তো আমরা আগে জেনেছি, মনে আছে? হ্যাঁ বান্তে। সুতরাং ওই একাগ্রতা এটা পরে লিখলেও পরের বিষয় না, একসঙ্গে এট এ টাইম এসে গেছে। বিতর্ক ঠিক করেছি মাত্র, আর চিত্তের স্বভাব সবসময় ও ঘুরে ফিরে জানবেই। ওকে ছোট্ট একটা জায়গায় রেখে দিলেও ও ছোট্ট জায়গার মধ্যেও গুটাগুটি করবেই। ও এখানে বিচরণ করে, বিচার করে। আমি রেখে দিয়েছি কিন্তু ছোট্ট জায়গাতে ওকে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, কিন্তু ও ওখানে সমস্ত বিচার ও করবেই। এটা চিত্তের ধর্মতা। হ্যাঁ, আর এই ছোট্ট জায়গাতে বিচার আর ছোট জায়গাতে বসে থাকা, এই দুইটা যখন সমন্বয় হয়, সঙ্গে সঙ্গে প্রীতি, সুখ এটা অটোমেটিক চলে আসে, এটার সুফল। এই দুইটা যখন যুক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গেই প্রীতি এবং সুখ এগুলো অটোমেটিক চলে আসবে। বিতর্ক এখানে বান্তে প্রধান। হ্যাঁ, বিতর্ক হচ্ছে সেখানে বিতর্ক সবচেয়ে প্রধান। আমি বেশ প্রধান। আলম্বনে চিত্তকে যুক্ত করে দেওয়ার কাজটাই হচ্ছে যে প্রধান। এটা ভালো করে বুঝে গেলে একবার সবাই ধ্যান করতে খুব সোজা, বিতর্ক বুঝে গেলে। তৃতীয় ধ্যান চিত্ত বিতর্ক বিচার অঙ্গদয় বর্জিত। আমার মতে ওই তৃতীয় ধ্যানের কারণে এরকম আলাদা আলাদা ভাগ হচ্ছে, মানে যেহেতু আমরা প্রথম ধ্যানে পেয়ে যাচ্ছি যে সবসময় যাদের চিত্ত উন্নত হয় না, ক্রমান্বয়ে এই প্রথম ধ্যানের থেকে আরও সে শক্তিশালী ভাবে সে আর প্রযত্ন করতেছে না, চেষ্টা করতেছে না, তাহলে তো তার দ্বিতীয় ধ্যান উৎপন্ন হবে না। ও প্রথম ধ্যানেই বসে থাকবে। ও যখন এর থেকে বারবার এটাকে নিয়ে প্রযত্ন করতেছে, চেষ্টা করতেছে, তখন এটা ক্রমান্বয়ে চিত্ত উন্নত হচ্ছে, তখন ও তো এটা অনেকবার করা হয়ে গেছে, অনেকবার জেনে গেছে, একবার নিয়ে গেলেই ও থেকে যাচ্ছে, এরকম আর কি। এখন তৃতীয় ধ্যানে এটা বিচারও আর প্রয়োজন নেই। বিচার কবার ঘুরবে, কবার দেখবে, সেখানে প্রথমবার ঘুরে গিয়ে বিচার করবে। হ্যাঁ, এরপরের থেকে বিচারটাও সব সময়ের জন্য থেকে যায়, অটোমেটিকভাবে থেকে যায়। তবে এখানে হিসাব করা হয় না, এমনি কিন্তু আছে। এটা আপনাদের সঙ্গে ওই ক্লাসে আলোচনা করেছিলাম। এগুলো নাই তেমন নয়, আছে, তবে এগুলো সাধক প্রয়োজন বোধ করেন না, এগুলো দিকে ওনার দৃষ্টিপাত নাই, এগুলোর দিকে ওনার দৃষ্টিপাত নাই। উনি মনে করেন এখানে আমি এই যে এসি চালিয়ে দিয়েছি, এখানে ছোট একটা ফ্যান আছে, তা আমার এসির বাতাসেই পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার ফ্যানের প্রতি আমার কোনো দৃষ্টি আছে কি? ওখানে দৃষ্টি নাই। কিন্তু ফ্যান যে নাই সেটা না, ফ্যান কিন্তু আছে। বুঝে গেছে ব্যাপারটা? ফ্যান কিন্তু আছে, কিন্তু এখানে আমার ফ্যানের এখন কোনো প্রয়োজন নেই, এখানে আমি এসি রুম। এই যে এরকম আর কি ব্যাপারটা। উদাহরণ হচ্ছে কিনা কি জানি ঠিক মতো। ঠিক আছে। তারপরে চতুর্থ ধ্যান। চতুর্থ ধ্যানে প্রীতি, সুখ এবং একাগ্রতাই মুখ্য থাকে। চতুর্থ ধ্যান বান্তে হ্যাঁ, এখানে লাস্টে যেটা বলেছে একাগ্রতা, তো একাগ্রতা তো এটা তো শুরুতেই ছিল। বিতর্ক যখন হয়েছে তখন কি একাগ্র ছিল না? একাগ্র না থাকলে তো ওই আলম্বনের প্রতি আমার তো বা ওই চিত্ত তো উন্নত হতে পারতো না, যদি একাগ্রটা মানে একাগ্র না থাকতো। তো আমরা কি একাগ্র বলেছি কেন লাস্ট? প্রথম ধ্যানে একাগ্রতা নাই, এরকম কথা আমরা বলেছিলাম? আর এটা তো সহজাত, বারবার বলতেছি সহজাত, এটা একাগ্রতাকে আগে বললেও কোনো অসুবিধা ছিল না। এখানে সাজানো হয়েছে পঞ্চম ধ্যানের ওইটা লাস্টে লেজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এটা সাজানো হয়েছে জাস্ট। বুঝে গেছে না? হয়নি? ক্লিয়ার হয় নাই? না ঠিক আছে, একাগ্রতাকে বিতর্ক বিচার পিছনে প্রীতি। লেখা হয়েছে, তার মানে ও পিছনে উৎপন্ন হয়েছে এমন কিন্তু না।
পিছনে উৎপন্ন হয়েছে এমন কিন্তু না। এখানে মূল ব্যাপার হচ্ছে যে আমি যখন বিতর্ক যখন কমপ্লিট হয়ে যাবে, বিতর্কের কার্য যখন আমি সাকসেস করতে পারবো, সঙ্গে সঙ্গে চিত্তের কাজ, আমরা একটা বিষয় পড়েছিলাম সবসময় বীজানন স্বভাব চিত্তের, এটা পড়েছিলাম মনে আছে? চিত্ত সবসময় বীজানন স্বভাব সম্পন্ন, এটা আমরা পড়েছিলাম মনে আছে? এবং পড়েছি প্লাস আরেকটা জিনিস দেখেছি আমরা কি, চিত্ত বসে মাত্র এখানে দেরি করছে না বিজ্ঞানের পরবর্তীতে ও সম্প্রতি সে সন্তিরণ থেকে একদম চলতে শুরু করেছে, করে না এরকম? স্থির করে এক জায়গায় থেকেছিল, চিত্ত থাকে না, হুড়স্থুল করে চলতে থাকে। ভবাঙ্গ থেকে বের হয়ে মাত্র একদম যাবতীয় একটার পর একটা সব মানে ও সারাক্ষণ চলতে থাকে। আর যখন আমরা একটা জায়গাতে যখন একে বাঁধি, একটা জায়গায় যখন বেঁধে ফেলি, তখন সেখানে গিয়েও তার স্বভাব কিন্তু সে পাল্টায় না। এটা কিন্তু আমরা আগে জেনেছিলাম। চিত্ত তার স্বভাব পরিবর্তন করে না এত কিছুর পরেও। এই ছোট্ট জায়গাতে দিয়েছি, এই ছোট্ট জায়গাতে সে বিচার করা শুরু করবেই। আমি যে মুহূর্তে বিতর্ক সাকসেস করতে পারবো, সে মুহূর্তে চিত্ত ওই ছোট্ট জায়গার বিচার কার্যক্রম করবে। তবে এইটা খুব ছোট জায়গাতে ঘর্ষণের ফলে, খুব ছোট জায়গাতে ফোকাস দেওয়ার ফলে ওই ছোট জায়গার নাড়িভুড়ি সব দেখতে পাই। নাড়িভুড়ি মিন্স মানে সমস্ত আচার ব্যাপার, ওই অবস্থার সমস্ত আচার ব্যাপার সম্পর্কে দেখতে পাই। আর আমরা এই উদাহরণটা আগেও দিয়েছি যে একটা জায়গাতে বারবার ঘর্ষণ হইলে সেখানে আগুন ধরবেই। ২টা লৌহখণ্ড, ২টা পাথরখণ্ড, ২টা গাছের খণ্ড একই জায়গাতে আপনি ঘর্ষণ করেন, আগুন ধরবেই সেখানে। গরম হয়ে যায় না? আগুন ধরবে না? এটাও ঠিক একই রকম মনে করুন। চিত্তের একই এই ছোট্ট ক্ষুদ্র অংশের মধ্যে যখন এই চিত্তের সংঘর্ষণের অবস্থা যখন আমরা সৃষ্টি করতে পারি, তখন এটার রেজাল্ট প্রীতি এবং সুখ। সঙ্গে সঙ্গে এটা এট এ টাইম। এই বিতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিচারের এবং বিতর্কের এগুলো একসঙ্গে একযোগ হওয়া মাত্রই প্রীতি এবং সুখ এসে গেছে। তাইলে একাগ্রতা কিন্তু ওই আমি বিতর্কের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। বিতর্কের কাজ কি? আলম্বনে একনিবিষ্ট করে দেওয়া, একজোট করে দেওয়া। এটা আলম্বনের বিতর্কের কাজ ছিল না এটা? একাগ্র করে দেওয়া এটা বিতর্কের কাজ ছিল না? বিতর্কে ওই কাজটা সমাধান করেছে আর কি। তাহলে মনে হয় আমার ওই গ্রুপে একটা লেখা দিয়েছিলাম ওই প্রথম থেকে পঞ্চম দিনের, সেখানে তাহলে আমার লেখাতে লেখা কোনো অসুবিধা নাই। যেগুলো মিস্টেক হয়েছে এগুলো আবার আপনি সংশোধন করে ওটা কেটে দিয়ে আবার সংশোধন করবেন। কোনো অসুবিধা নেই। এখানে তো আমরা কোথাও পরীক্ষা দিতে যাচ্ছি না। আমরা প্রথম যেভাবে না, বুদ্ধ আমাদেরকে এভাবে প্রত্যেকটা বিষয় হঠাৎ করে তো আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যায়নি। সেজন্য উদাহরণ দিয়েছেন বুদ্ধ, সমুদ্র ক্রমগভীর। বুদ্ধ ধর্ম ক্রমগভীর। হঠাৎ করে মহাসাগরে আপনাকে ডুবাই দিলে তো আপনি সর্বনাশ হয়ে যাবেন। মহাসাগর সম্পর্কে কোনো কিছুই আপনার অভিজ্ঞতা থাকবে না। হ্যাঁ? তো তাইলে সুতরাং এত গভীরে হঠাৎ করে যাওয়া যায় না। আস্তে করে, যেমন সমুদ্র প্রথমে একটু থেকে শুরু হয়। ১ ইঞ্চি ২ ইঞ্চি পানি আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকে যে। হঠাৎ করে খুল্লুম করে গর্ত জায়গা এরকম নাই সাগরের। সাগর ক্রমগভীর। এটা জানেন তো সবাই না? দেখেছেন যারা সাগরে গিয়েছেন তারা প্রত্যেকেই দেখেছেন। এটা ক্রমগভীর, পুকুরের মতো না। আচ্ছা, এখানে একটা বিষয়, এই তৃতীয় অধ্যায়ে বিতর্ক আর বিচার থাকে না বলা হচ্ছে, তাহলে সেখানে প্রীতি সুখ একাগ্রতা থাকবে। তৃতীয় ধ্যানে বিতর্ক বিচার বর্জিত বলতে, আমি এটা আপনাদেরকে আগে বলছি, বর্জিত বলতে মানে ওইভাবেও বুঝবেন না, ওই নাই এমন না, আছে, আছে, তবে আমার ওদিকে এখন দৃষ্টিপাত আমি করছি না, আমি প্রয়োজন বোধ করছি না ওটাতে, ওটা আমার এমনি অনায়াসে হচ্ছে, এই জন্য বর্জিত বলতে ওইভাবে বুঝতে হবে। তাহলে এখানে প্রীতি সুখ একাগ্রতাটাই এখানে থাকবে আর কি। হ্যাঁ, মানে বিতর্ক বিচার থাকবে, তবে এটা নিয়ে ধ্যান হবে, এই ধ্যানগুলোই থাকবে তৃতীয় ধ্যানও।
হুম কিন্তু ভারতে এখানে আরেকটা বিষয় নিচে যেটা লেখা হচ্ছে চতুর্থ ধ্যানে প্রীতি সুখ এবং একাগ্রতাই মুখ্য থাকে। তাহলে তৃতীয় ধ্যান আর চতুর্থ ধ্যান কি একই হয়ে যাচ্ছে এখানে? উম, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যানে বিতর্কবাদ, তৃতীয় ধ্যানে বিচারবাদ, তারপরে চতুর্থ ধ্যানে প্রীতি সুখ একাগ্রতা, চতুর্থ ধ্যানে প্রীতি সুখ একাগ্রতা, না তৃতীয় ধ্যানে হচ্ছে যে প্রীতি সুখ একাগ্রতা না? হ্যাঁ, বিতর্ক বিচার যেহেতু থাকতেছে না তাহলে ওই এই মানে ওইগুলো আছে ও কিন্তু এখানে তো ভুল হয়েছে, এই ভুলটা তো আমরা আগে দেখি নাই। এটা আমরা দেখেছি তো বানতে, এটা এটা- প্রিন্টের মিস্টেক ছিল। আচ্ছা, এটা ভুলটা আমরা দেখেছিলাম তাইলে আগে না? হ্যাঁ। এটা যাদের কাছে এমনি প্রিন্ট করা ওখানে বই আছে ওখানে লিখে দিতে পারেন, এটা হ্যাঁ। করে হেডলাইন করে লিখে দেবেন। তবে এখানে সুখ এবং একাগ্রতা থাকবে। তৃতীয় ধ্যান হচ্ছে যে বানতে প্রীতি সুখ তৃতীয় ধ্যান হচ্ছে যে প্রীতি সুখ একাগ্রতা, আর চতুর্থ ধ্যান হচ্ছে যে সুখ একাগ্রতা। চতুর্থ ধ্যান সুখ এবং একাগ্রতা। তো প্রীতিটা বর্জিত হবে আর কি। বিতর্ক, হ্যাঁ। বিচার, প্রীতি, তাহলে এই তিনটা বর্জিত হবে। তাহলে আমার লেখা মনে হয় ঠিক আছে। লেখা ঠিক আছে না? বানতে লেখা ঠিক থাকলে ঠিক হ্যাঁ, আছে। মানে আমরা ওভাবে চিন্তা করে লিখছিলাম। হ্যাঁ, তারপরে বানতে যদি এখানে যদি প্রীতি আর সুখের মধ্যে কিন্তু অতটা মানে তফাৎ আছে, ঠিক আছে। প্রীতি মানে হচ্ছে যে কোনো কিছু দেখে সেটার প্রতি একটা মানে অনুভূত হওয়া আনন্দ, আর সুখ মানে ওইটা যখন আমি উপভোগ করে ফেলবো তখন। তো এই কারণে মনে হয় এখানে ওই যে প্রীতি সুখ একাগ্রতায় মুখ্য থাকে, চতুর্থ ধ্যানের মধ্যেও হয়তো বা প্রীতিটা থাকে, না, ওই কারণে প্রীতি মনে তো হয় এটা সব চতুর্থ ধ্যানে। প্রথম ধ্যানেও আছে প্রীতি, সব হ্যাঁ, জায়গাতে প্রীতি আছে। তো তবে সবই আছে। এখানে আমার দৃষ্টিভঙ্গি এই ক্রমে আমি এই যেগুলো আহ, মানে আমার কাছে সবচেয়ে যেটা এখন ইম্পর্টেন্ট ওটাতেই আমি বেশি নজর দিই। আমার হ্যাঁ। 10টা বউ আছে, যেটা সবচেয়ে ধনী, সবচেয়ে সুন্দর, সবচেয়ে জোয়ান, এটাকে আমি আমার অগ্রমহিষী করে রাখলাম, প্রধান বউ হিসেবে রাখলাম। বাকিগুলো এমনি তোমরা থাকার আছে থাকো, না থাকলে বাড়ির যাগুই, এরকম আর কি, বুঝছো? বানতে প্রীতিটা যদি উৎপন্নই না হয় তাহলে তো চিত্ত উন্নত হবে না, ওই জায়গায় স্থির থেকে যাবে। হ্যাঁ, তো সেই জন্য প্রীতিটা যদি উৎপন্ন না হয় চিত্ত তাহলে তো ওই জায়গায় স্থির থাকবে। প্রীতি উৎপন্ন হয় বিদায় তো চিত্ত একা উপরের মধ্যে উপরে উঠতে থাকে বা চিত্ত উন্নত হয়। হ্যাঁ তো প্রতিটা জায়গায় আছে, কিন্তু প্রীতিটা আছে। আছে, হ্যাঁ যখনই আমি অবশ্যই আছে। বিতর্কে ধ্যানের প্রীতি মধ্যে প্রীতি আছে, দ্বিতীয় ধ্যানেও প্রীতি আছে, তৃতীয় ধ্যানেও প্রীতি আছে, আছে। ও পঞ্চম ধ্যানে এটা উপেক্ষিত করে ফেলবে। সুখ প্রীতি পঞ্চম ওগুলো ধ্যানেও প্রীতি সুখ থেকে এই 5টা অঙ্গ সবগুলোই আছে, থাকলেও উনি কোনো কিছুকে এখন আর গুরুত্ব দেন না। গুরুত্ব দেন না। হ্যাঁ, এই উপেক্ষা হচ্ছে যে গুরুত্ব উপেক্ষিত না করে দেওয়া, ফেলে। এখানে হচ্ছে যে উপেক্ষিত করা, গুরুত্ব না দেওয়া। ওনার কাছে এগুলো গুরুত্ব থাকে না, উনি গুরুত্ব দেন তখন শুধু একাগ্রতাকে। সব ঠিক আছে বান্ধব, এটা আমাদের আগে কিন্তু এটা নজরে পড়েছে, আমরা কিন্তু এভাবে সেটা তখনও সমাধান করেছিলাম। প্রীতি সব ইয়াতে আছে, হ্যাঁ, প্রতি প্রীতি। আশা করি সবাই চতুর্থ বুঝতে পেরেছেন। লাভলি বড়ুয়া, পঞ্চম ধ্যানটা বলেন তাইলে। উপেক্ষা দেখে প্রথম ভান্তে না পড়বেন না, পড়বো। এমনি বুঝাই দেবেন যে পঞ্চম ধ্যান প্রীতি বর্জিত, উপেক্ষা সুখের স্থান অধিকার করে। সুতরাং উপেক্ষা একাগ্রতা পঞ্চম ধ্যান চিত্তের মুখ্য অঙ্গ। মানে পঞ্চম ধ্যান তো শুধু একাগ্রতাই আছে, এখানে তো প্রীতি সুখ বা কোনো কিছু তো ওইগুলো নেই, আর 5টা ওইগুলো।
এটা দেখে শুধু একাগ্রতায় নিয়ে আছে পঞ্চম ধ্যানটা। উপেক্ষা বলতে কোনো কিছু গুরুত্বহীন ভাবে উনি একাগ্রতাকেই মুখ্য অঙ্গ হিসেবে ধরে রাখছে পঞ্চম ধ্যানের মধ্যে। ঠিক আছে। এটা পুরোটা এক লাইন করে আলোচনা করার দরকার আছে পঞ্চম ধ্যানের এই পুরো জায়গাটা। মানে একটা প্রশ্ন ছিল। এই যে এখানে যেহেতু চতুর্থ ধ্যান মানে পঞ্চম ধ্যানে আসার পর প্রীতিটা আমাদের সরি সুখটা আমাদের অধীন মানে আয়ত্ত হয়ে গেছে, এটা হবে পঞ্চম ধ্যানে আসার পর। পঞ্চম ধ্যানে আসার পরে এটা আসলে আমার কাছে যে আসলে হ্যাঁ একটা উদাহরণ দিতে পারলে খুব ভালো হতো, সবাই খুব সুন্দর করে বুঝে যাইতো। তবে এটা যে আপনারা বুঝবেন না এমন কিন্তু না, এটা বোঝার একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের উৎপন্ন হয়ে যাবে। কেন এই পর্যায়ে গিয়ে তিনি সুখকে তিনি পদদলিত করেন, কেন সুখকে তিনি এটা পদদলিত করার মতোই উনি গুরুত্ব দেয় না ওই অবস্থাতে গিয়ে। সবচেয়ে ওনার এখন মধুময় লাগে, সবচেয়ে ভালো লাগে, মধুময় বলতে মধুময় না, একদম কোনো কিছু ছাড়া থাকতে ওনার এখন ভালো লাগে। প্রীতিও দরকার নাই, সুখও দরকার নাই, আমি শুধু একদম এটা নিলিবিলি থাকলে, যেমন আমরা মাঝে মধ্যে একদম রিল্যাক্স খুব পছন্দ করি না, একটা রুম মানে মাঝে মধ্যে এত খিটখিটে হয়ে যায় আমরা, কেউ রুমের মধ্যে আসলেও ভালো লাগে না, কেউ কথা বললেও ভালো লাগে না, এরকম একটা মুহূর্ত আসে না মাঝে মধ্যে? একদম মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে চুপচাপ থাকতে ভালো লাগে, এরকম একটা মুহূর্ত আপনাদের আসে কিনা কখনো? কোনো কিছুই কিছু ভালো লাগে না, একদম ভালোও ভালো লাগে না, খারাপও ভালো লাগে না, কিছু ভালো লাগে না, এরকম একটা মুহূর্ত আসে কি? আসে নাই? মানে আমি প্রশ্নটা বুঝি, প্রশ্নটা সেজন্য হচ্ছে যে উত্তর দীপেন বলতেছে যে সুখটা কিভাবে চলে যায়, সুখটা কেন চলে যায়? আমি বলতেছি যে সুখটা চলে যায় না, প্রীতিও চলে যায় না, বিতর্কও চলে যায় না, বিচারও চলে যায় না, এগুলো সবগুলো ঠিক আছে, এখন এগুলো প্রয়োজন পড়তেছে না, কাজও করা শেষ হয়ে গেছে, উনি সহজেই এই কাজ করে করে এখন লাস্ট পর্যায়ের দিকেই শুধু উনি দৃষ্টি দিয়ে বসে থাকেন, আর অন্যদিকে ওনার দৃষ্টি থাকে না। যেমন আমি শুনতেছি, আমি খাচ্ছি, আমি দেখতেছি, সব কাজ একসঙ্গে চলতেছে, যেটা আমি সবচেয়ে বেশি আমার হৃদয়গ্রাহী, চোখের কাজ হইলেও বা জিহ্বার কাজ হইলেও বা শব্দের কাজ হইলেও যেটা ইম্পর্টেন্ট মনে করি সেখানে আমি শুধু দৃষ্টি দিই, আর বাকিগুলোকে আমি গৌণ করে রাখি, উপেক্ষিত করে রাখি। এই ক্ষেত্রেও সাধক প্রীতির বিষয়টা, সুখের বিষয়টা, এগুলো আছে ওই মুহূর্তে, এগুলো আছে থাকে, কিন্তু এগুলোকে তিনি গৌণ করে রেখেছেন, গুরুত্ব দিচ্ছেন না। এটা যে বর্জিত লেগেছে তো কথাটা, এই জন্যই মানে আমাদের একটু গর্ব লেগে যাচ্ছে। বর্জিত বলতে উনি চিত্ত থেকে বর্জন করেছেন, আসলে ওই চিত্তের সঙ্গে এগুলো অটোমেটিকভাবে ফ্রিলি ভাবে থাকে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আমি কিছুটা বুঝছি। কতগুলো জিনিস আছে যে ওই জিনিসগুলো আপনি কিনলে ওই যেমন দই আপনি কিনলে দইয়ের কোটরা আপনাকে দিতে হবে, দইয়ের কোটরা ফ্রি। দইটা হাত দিয়ে নেওয়া যায় না, বাড়িতে নিয়ে যাওয়া যায়, নইলে পলিথিনের প্যাকেটে করে হলেও দিতে হবে, নইলে কোটো হলে দিতে হবে, এটা ফ্রি। হ্যাঁ, অথবা সেটা সহ দাম কেটে রাখবে আর কি দোকানে। হ্যাঁ, তো বাধ্যগত এগুলো। তো ঠিক একই অবস্থা, একাগ্রতা আছে মানে ওগুলো সবগুলো এমনি আছে, কাউন্টিং করা হয় না। মানতে এগুলা আমরা প্রথম অবস্থায় ধ্যানের এটা অঙ্গ না, বুঝি নাই, তো ওই আমরাও প্রথম যখন পড়েছি আমরা মনে করতেছি যে এগুলো শেষ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এগুলো থাকে না, এরকমটা আমরাও মনে করছিলাম। তো পরে আরো গবেষণা আছে, আলোচনা আছে,
পরে আপনারাও নিজেরাও বুঝে যাবেন যে এগুলো তো যায় না, এগুলো সবগুলো স্থির হয়ে থাকে, শুধু আমার দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন হয়, আমার চিত্তের দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন হয়, এতটুকু মাত্র। দীপেন বাবু এখনো ক্লিয়ার না? মানে এখানে সমস্যা হচ্ছে মানতে এখানে লেখাটা পঞ্চম ধ্যান যে বলা হচ্ছে প্রীতি বর্জিত, তার মানে সুখ আছে, কিন্তু এখানে সুখ এটা উপেক্ষার সরি উপেক্ষাটা সুখের স্থান অধিকার করে ফেলতেছে। তার মানে এখানে কি প্রীতি আর উপেক্ষা সুখ দুইটাই সুখ কি বর্জিত থাকবে নাকি শুধু প্রীতি বর্জিত থাকবে, মানে এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, মানে আপনি এটা কি আপাতত একটা ওই ভূমিকা নিব নাকি? এখানে বর্জিত কথাটা আছে না, বর্জিত কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত না। না পঞ্চম ধারা প্রীতি বর্জিত বলা হচ্ছে। বর্জিত বলা হচ্ছে, ঠিক আছে, মানে বর্জিত কথার জায়গায় অন্য কিছু একটা মানে বাসা দরকার ছিল, হয়তো হইলে এটা সমস্যাটা আসতো না আপনার কাছে। তবে পড়ার সময় এভাবেই পড়তে হবে, নাইলে এটা ক্রমে উন্নত হয়েছে চিত্ত, এটাও বোঝা যাবে না, সেজন্য এটার যুক্তিটাও আছে। আবার এভাবে আপনাকে বুঝেও নিতে হবে যে আমি বারবার বলতেছি যে কি, পঞ্চম ধ্যানে যখন সাধক উন্নীত হয় তখন সাধকের এই প্রীতি এবং সুখ এগুলো আছে থাকলেও ওনার এগুলো নিয়ে এখন কাজ নাই, উনি এগুলো নিয়ে কাজ করেন না, উনি শুধু একাগ্রতা নিয়ে কাজ করেন, ওগুলো নিয়ে ওনার কাজ নাই, এখন কাজ করেন না, কাজ বন্ধ করে দিয়েছেন। প্রয়োজন পড়তেছে না, সেজন্য ওই যে এর উদাহরণটা খুব ঠিক ছিল, এই এসি উদাহরণটা, এসি চলতেছে, আমার এখানে বিছানের কোনো দরকার নাই, বিছানের পরে টেবিল ফ্যান আছে, কোনো দরকার নাই টেবিল ফ্যানের, বাতাসিও এসির মতো না, তারপরে উপরে আরো বড় সিলিং ফ্যান আছে, এটাও দরকার নাই, কারণ এটা থেকেও এসির বাতাস অনেক বেশি ঠান্ডা। সুতরাং এগুলো সবগুলো আমার কাছে আছে, কিন্তু এমনি আমি এগুলো ইচ্ছে করলে ঘুরতেছে, ইচ্ছে করলে বন্ধ থাকলেও কোনো কিছু না, চললেও কিছু না, এটার সঙ্গে আমার কোনো রকমের এখন প্রয়োজন ফুরিয়ে গেছে। ঠিক এমন একটা অবস্থার নাম হচ্ছে যে এই পঞ্চম ধ্যান, উপেক্ষা এবং একাগ্রতা। উপেক্ষা বলতে 10 প্রকার উপেক্ষা আছে, এই 10 প্রকার উপেক্ষার মধ্যে আমরা কিছু উপেক্ষা লিখে ফেলেছি, এনের যদি মনে থাকে উপেক্ষাগুলো একটু বলতে পারো। আর অমিতা বড়ুয়া যে উপেক্ষাগুলো শুনবেন এগুলো একটু লিখে ফেলেন আপনি। উপেক্ষা একটা দোমনস্য, একটা সমনস্য, একটা সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা, আর আমার তো এখন মনে পড়ছে সবগুলো। এগুলো বেদনা না, বেদনা উপেক্ষা না, ওগুলা উপেক্ষার মধ্যে পড়ে তো। অর্থাৎ দোমনস্য এবং সমনস্যের মাঝামাঝি উপেক্ষা বেদনা আছে। এটা হচ্ছে যে বেদনা স্কন্ধের উপেক্ষা, দোমনস্য এবং সমনস্যের মাঝামাঝি উপেক্ষা বেদনা আছে না, দোমনস্য বেদনা, সমনস্য বেদনা, উপেক্ষা বেদনা, এটা একটা উপেক্ষা। তারপরে তত্র মধ্যস্থতা একটা পেয়েছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, মধ্যস্থ হচ্ছে উপেক্ষা। মধ্যস্থতা হচ্ছে যে কি, এটা উপেক্ষা, তবে এটা কিসের উপেক্ষা ছিল? এটা জ্ঞানজ। জ্ঞানজ কোন জায়গার জ্ঞানজ এটা ছিল? কোন জায়গাতে পেয়েছিলাম আমরা এটা? চিত্তকে এগুলো এই প্রীতি সুখে তথা একাগ্রতায় তথা এই পঞ্চম ধ্যানের কোনো ধ্যানে চিত্তকে ভাসিয়ে না দিই, মানে আমরা কোনো সুখে একদম গা ভাসিয়ে দিই, যেরকম আছে না ব্যাপারটা,
ওয়াহ পঞ্চম ধ্যান কি সুখ করে, গা ভাসিয়ে দেওয়া, এটাকে লীন ভাব, এটার মধ্যে একেবারে গা ভাসিয়ে দেওয়া ভাব, এটা এক সাইড। আবার এটা থেকে বের হয়ে চঞ্চলতা করা, চিত্তকে আবার উদ্ধত বানিয়ে ফেলা, চঞ্চল বানিয়ে ফেলা, অর্থাৎ ধ্যান ছেড়ে দেওয়া, এমন একটা অবস্থাতেও যাওয়া যায় না। আবার এই পঞ্চম সুখের মধ্যে, পঞ্চম ধ্যানজ স্বস্তি মধ্যে, বাহ কি আরাম, এখানেই থেকে যাই, আর কি দরকার। ঠিক এইভাবেও এই চিন্তাও উৎপন্ন না করে দুইয়ের ঠিক মিডল স্থানে জ্ঞান রেখে জ্ঞানত অবস্থান করার নাম হচ্ছে তত্ত্ব মধ্যস্থতা। তত্ত্ব মধ্যস্থতা এটাও এক প্রকারের উপেক্ষা। এগুলো কিভাবে লিখবেন তো আমি বুঝতেছি না, রেকর্ডগুলো শুনে শুনে পরে সুন্দর করে সাজিয়ে লিখবেন আর কি। হ্যাঁ, আমি এর থেকে বেশি বলার তো আর ভাষা নাই। আরেকটা হচ্ছে যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। সেটা হচ্ছে যে সকল গ্লানি, সকল অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য আমাদের সঙ্গে যারা করে, সকল বিষয়গুলোকে উপেক্ষিত মানে ক্ষমা করে দেওয়া, উপেক্ষা করে দেওয়া। জামাইয়ে সারাক্ষণ কত যন্ত্রণা দেয়, গালাগালি করে, এত ভাত রান্না করে দিই, তরকারি রান্না করে দিই, কত কিছু যন্ত্রণা দেয়। হ্যাঁ, এগুলো অনেক স্ত্রীরা আছে খুব ভালো মনের বউ, সব কিছু না না আমার জামাই খুব ভালো, ক্ষমা করে দেয় সব কিছু। বা অনেক সময় বউরা খুব জ্বালায় জামাইকে, জামাইরা বলে না না আমার বউ খুব ভালো, ক্ষমা করে দেয় জামাইরা বউকে। হ্যাঁ, এই যে এগুলো ক্ষমা করে দেওয়া বা উপেক্ষা করা, হ্যাঁ, এটা বউকে জামাইকে যতটাও করা যায় না, সন্তানাদিকে আমরা সবসময় করি। কত রকমের যন্ত্রণা দেয়, মাকে বলুন আর বাবাকে বলুন, এই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, ঠিকঠাক মতো বুদ্ধি না হওয়া পর্যন্ত, কতগুলো তো ঠিকঠাক মতো মানুষ করা না গেলে, বা তার স্বভাব চরিত্রের জন্মান্তরীণ কোনো সমস্যা থাকলে, বা পারিপার্শ্বিক কোনো সঙ্গদোষে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো সারা জীবনও যন্ত্রণা কষ্ট দিতে থাকে। আর মা বাবা এগুলো খুব দারুণভাবে এগুলো ক্ষমা করতে থাকে, খুব দারুণভাবে বলতে মহা এই মৈত্রী করুণ উপেক্ষা চিত্ত উৎপন্ন করে এই সন্তানকে সব সময় ক্ষমা করতে থাকে। এটা হচ্ছে যে ওই যে 4 প্রকার ব্রহ্মবিহারের সেই উপেক্ষাগুলো আর কি। সব সময় এরকম করে উপেক্ষা দিতে পারেন সন্তানাদির সকল দোষগুলোকে, এটা এক প্রকারের উপেক্ষা। তারপরে কয়টা হলো এখন উপেক্ষা? আরেকটা সপ্তবুদ্ধাঙ্গের একটা উপেক্ষা আছে। সপ্তবুদ্ধাঙ্গের উপেক্ষা হচ্ছে যে ওই এই জ্ঞানত উপেক্ষা যেটা বললাম এখন, তত্ত্ব মধ্যস্থতা যেটা জ্ঞান, এটা হ্যাঁ, এটা মানে সজ্ঞানে থাকা, ওই জায়গাতে গা এলিয়ে না দেওয়া, এটা সপ্তবুদ্ধাঙ্গের বুদ্ধাঙ্গ হচ্ছে যে এটা। তারপরে টোটাল 10 প্রকার আছে, এখানে 4 প্রকার না কত প্রকার পাইলাম আমরা এখন? তারপর আরেকটা সংস্কার উপেক্ষা আছে, সংস্কার উপেক্ষা একটা আছে। হ্যাঁ, সংস্কার উপেক্ষা না, সকল সংস্কারের প্রতি তিনি উপেক্ষিত থাকেন, সকল সংস্কারের স্বভাব ধর্মতা দেখে তিনি একদম উপেক্ষক হয়ে পড়েন। নির্বাণটাও কিন্তু উপেক্ষা, নির্বাণটাও উপেক্ষা, তিনি সর্বসংস্কারকে উপেক্ষা করেন। তবে সকল সংস্কার উপেক্ষা এবং নির্বাণ এগুলো কিন্তু আবার পাশাপাশি, এগুলো নিয়ে যাই হোক, কখনো একসঙ্গে 10টা পাইলে এগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। এখন আমরা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেগুলা বেদনাজ, কিন্তু ওগুলা কিন্তু এই 5টা হচ্ছে অকুশল, 5টা হচ্ছে কুশল। জ্ঞানজ যেগুলো ওগুলো হচ্ছে কুশল পক্ষীয়, আর বেদনাজ যেগুলো ওগুলো হচ্ছে অকুশল পক্ষীয়। বেদনাজ সবগুলো অকুশল পক্ষীয় হবে না, বেদনাজ কিছু কুশল তো হবে, কারণ সুখ বেদনা কে অকুশল কিভাবে বলা যাবে? আমার পুণ্যকর্ম করার সময় কি সুখ বেদনা উৎপন্ন হয় না?
আবার অকুশল কর্ম করার সময় কি সুখ বেদনা উৎপন্ন হয় না? সুখ বেদনাকে বা বেদনাজকে একেবারে এক অর্থেই অকুশল বলে ফেলা হবে যুক্তি? না, এটা তো বলা যায় না। তবে আবার অভিধর্ম অনুসারে আমরা পড়েছি যে বেদনাজকে কিন্তু উপেক্ষা বলা হয়েছে আবার। হ্যাঁ? কিছু মানে বেদনাজ যেটা আছে, যে উপেক্ষাগুলো আছে, অভিধর্ম মতে কিন্তু ওগুলো আবার উপেক্ষা। মানে অভিধর্মের মতে হচ্ছে যে বেদনাজ যেগুলো আছে উপেক্ষা, ওগুলো হচ্ছে উপেক্ষা অনুসারে ভাগ করা হয়েছে ওগুলো। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে কি সুখ বেদনা, দুঃখ বেদনা বা দোমনুষ্য সমনুষ্যের মাঝখানে উপেক্ষা বেদনা আছে। এটা হচ্ছে যে উপেক্ষা, তবে এটা বেদনাজ। আর তত্র মধ্যস্থটা এটা জ্ঞানজ। এখন কি কথা আসছে যে কয়টা হয়েছে এমনি উপেক্ষা? কিন্তু আমি বলি, সুখ বেদনা একটা আছে, দুঃখ বেদনা একটা আছে, তারপরে দোমনুষ্য বেদনা, সৌমনুষ্য বেদনা, তারপরে দোমনুষ্য একটা বেদনা, ব্রহ্ম সমনুষ্য বেদনা কেন বলতেছ? উপেক্ষার মধ্যে পড়েছে না বেদনাটা। আরে দোমনুষ্য এবং সমনুষ্য দুটোটার মধ্যখানের যে অবস্থা, ওটাই হচ্ছে যে উপেক্ষা। দোমনুষ্য সমনুষ্য উপেক্ষা না। বুঝা গেছে এখন? তাহলে আমরা মনুষ্য কেন পড়েছি? আচ্ছা, এটা আমি এটা মিস্টেক হয়ে কোনগুলোর গেছে। কথা যাই হোক, দোমনুষ্য এবং সমনুষ্য দুটার মাঝের অবস্থা হচ্ছে যে উপেক্ষা। আমার কোনো অনুভূতি এই মুহূর্তে নাই। অনুভূতি নাই তেমন না, কিন্তু অনুভূতি অবশ্যই আছে। এই অনুভূতির নাম হচ্ছে যে উপেক্ষা অনুভূতি। মানে অনুভূতি ছাড়া এমন কোনো অবস্থা থাকতে পারে না। কেন থাকতে পারে না? সর্বসাধারণের গ্রাম, এরা এই সর্বসাধারণ ছাড়া কোনো অবস্থা থাকে না। সেজন্য এই 7 জন থাকবেই। 7 জনের মধ্যে এটা একজন না? বেদনা একটা, মনে আছে? সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো দীপেন বাবু আবৃত্তি করেন। অমিতা বড়ুয়া ওগুলো আবৃত্তি করেন। স্পর্শ স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা একগ্রতা জীবিতেন্দ্রিয় মনস্কার। জুই বড়ুয়া এগুলো লিখে ফেলতে হবে। তো এই যে বেদনা আছে, সেখানে বেদনা সর্ব অবস্থাতে বাধ্যগত থাকতে হয়, না থেকে কোনো উপায় নাই। তো বেদনা সুখের বা দুঃখের আকারে না আসলেও উপেক্ষার আকারে হলেও থাকবে, এটাই। যাই হোক, উপেক্ষা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, বিশেষ করে দীপেন বাবুকে বোঝাতে গিয়ে এই যে উপেক্ষা জিনিসটা কি। আচ্ছা, যেটা মেন কথা এটাই তো বলা হলো না। এই প্রথম ধ্যানের পঞ্চম ধ্যানের যে উপেক্ষা, এটা হচ্ছে যে আগের সমস্ত বিষয়কে সে উপেক্ষিত করছে। আগের যে বিতর্ক ছিল, বিচার ছিল, প্রীতি আছে, একাগ্রতা আছে, সুখ আছে, এই 4টা বিষয়কে উপেক্ষা করছে। আমার এখানে যেমন বিষয় আছে, টেবিল ফ্যান আছে, সিলিং ফ্যান আছে, এসি আছে, কিন্তু আমার এখানে বরফ পড়তেছে। এগুলো কোনো কিছু দরকার নাই। আমি পারলে জাম্পার টাম্পার গা দিয়ে জুত করে বসে থাকছি, এখন যেরকম আর কি। এখন আমি কোনো কিছু চালাচ্ছি না, আরো হিটার চালাই দিয়ে। হ্যাঁ, এখানে কোনো কিছু ওই 4টারই দরকার নাই। বুঝা গেছে? আছে কিন্তু এগুলো, ওই ফ্যান আছে এদিকে। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হতো। একদম বিতর্ক থেকে শুরু করে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা কিভাবে এটা ওই একটা আলম্বন নিয়ে ওভাবে যদি উদাহরণ দিয়ে দেন, তাহলে একেবারে এটা ক্লিয়ার হয়ে যাবে সবাই উপেক্ষা পর্যন্ত। একটা আলম্বন দিয়ে না, আলম্বন দিয়ে তো এখন একটা আলম্বন পর্যন্ত চেষ্টা করি নাই। যেমন শ্বাস প্রশ্বাস নিয়ে আমি ধ্যান করতেছি, আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি চিত্তকে একাগ্র করে দেওয়ার চেষ্টায় আমি রমিত রয়েছি।
আমার বারবার অতীতের কোনো বিষয় ধুম করে চলে যায়। ওই কি গন্ডগোল করছিলাম এগুলো চলে যায়। অথবা কোনো পুণ্যকর্ম স্মরণের মধ্যে চলে যায়। অথবা ইস! ওদিনে যাই ওরে বাত ন দিই ঠিকমতো টাইমলি আতন সময় আসিল কিন্তু বিগিন আসিল। কিন্তু আয় আর ওরে বাত ন দিই। আহারে! কর্মফল হয়ে গেল গইনি। আরে আর পারবো বাত ন দিব দেরি। আহা! কাম বাড়ানো করলাম। ইস! হ্যাঁ, আরো ওরেরা এরকম করে দুর্ব্যবহার করছি। এ জাতীয় ব্যতিক্রম কিছু কার্যক্রম একটু আমরা করে আসছি একটু আগে, একটু ১ বছর আগে বা ২ বছর আগে। এগুলো খুব মনের পীড়া দিতে থাকে, যন্ত্রণা দিতে থাকে। এই জাতীয় কার্যক্রমগুলো আমার মনে উৎপন্ন হয়ে যায়। অনেকক্ষণ আমি এটাকে ভুলে গেছি আমার কার্যক্রমটাকে। এটা হচ্ছে আমারও বিতর্ক নষ্ট হয়ে গেছে আবার। আমার কাজ আবার সেই আনাপান, শ্বাস শ্বাস-প্রশ্বাসের মধ্যে আবার এটাকে যুক্ত করে দেওয়া। আ আমি যেখানেই জাস্ট আমার অনুভূতিটা নিতে পারি। অ্যা অনেকে যারা অধিক পরিমাণে ধূমপান করায় বা বিভিন্ন কারণে আমাদের নাকের যে ইয়াগুলো আছে অ্যাম ত্বকেন্দ্রিয়ের মানে ত্বকের স স বা স্পর্শন ক্ষমতা বা আমরা যেটা বলি যে কি খুব স্পর্শকাতর বলি না আমরা? আমাদের কিছু সেন্সর আছে যে খুব স্পর্শকাতর। হ্যাঁ? তো স্পর্শকাতরতা অনেক সময় চলে যায়। যেমন আমাদের সর্দি হইলে আমরা ঘ্রাণ শক্তির এটা পাওয়ারটা কমে যায়। এরকম আছে না কিছু? তো এরকম যারা খুবই চিত্তচঞ্চলতার কারণে হোক বা দৈহিক কোনো হালকা পাতলা কিছু প্রবলেমের কারণে হোক, সাময়িক সময়ের জন্য এই যে বাতাসের গমনাগমন কার্যক্রমকে তারা অনুভবও করতে পারেন না। এখানে যে বাতাসটা আমার নাকের সঙ্গে সংঘর্ষিত হয়েই যে প্রবেশ করে, এটা অনেক সময় অনেকে অনুভব করতে পারে না। অনেক সাধকদেরকেও বলছে বানতা আমি তো কোনো অনুভূতি পাই না। এমনে পেট ডর হচ্ছে যে এটা দেখতেছি কিন্তু এখান থেকে যে বাতাস যে ঢুকে একটা আমাদের যারা একটু সংবেদনশীল তারা কিন্তু জানে। খেয়াল করেছেন আপনারা? আপনাদের আশা করি সকলেরই নাকের যখন বাতাস ঢুকে তখন আপনারা প্রত্যেকেই স্পর্শের অনুভব করতে পারেন না? সবচেয়ে ভালো ওই জায়গার ওই স্পর্শের মধ্যে চিত্ত লাগিয়ে রাখা। ওই স্পর্শের মানে একদম ঠিক নাকের অগ্রভাগে বা নাকের এই জায়গার মধ্যে আমার যে বাতাসের গমনাগমনের সঙ্গে যে স্পর্শ হয় এখানে টাচিং হয়, ওই অবস্থার মধ্যে মনোযোগ স্থাপন করে দেওয়া। মনকে একাগ্র করে দেওয়া চেষ্টা। স্থির করে দেওয়ার চেষ্টা। এই চেষ্টার নাম হচ্ছে যে মূলত বিতর্ক। আর এখানে চিত্ত এড করে দেওয়ার পরে চিত্ত যেহেতু বীজাণন স্বভাব সম্পন্ন সেহেতু এই শ্বাস-প্রশ্বাস নিয়ে নানান ধরনের বীজাণন আমি করতে বললেও করবে, না করতে বললেও করবে। তবে বুদ্ধ আমাদের মন গজা করার জন্য সেভাবে নির্দেশ প্রদান করেননি। আমাদেরকে এই বিষয়গুলো গাইডলাইন দিয়েছেন। এটা যখন হবে তখন আমি যখন এখানে মনোযোগ দেব, ওমা মাঝে মধ্যে দেখব যে এটা বড় শ্বাস। আমি যেটা আপনাদেরকে ধ্যান করানোর সময় বলি, বড় শ্বাস দেখব। মাঝে মধ্যে দেখব যে এটা ছোট শ্বাস। মাঝে মধ্যে এটা শ্বাস গ্রহণ করতেও ভালো লাগার ব্যাপার আছে, আবার খারাপ লাগারও ব্যাপার আছে। মাঝে মধ্যে অথচ আমার এটা চলতেছেই, কিন্তু আমার এটাতে বিরক্তি ফিল হচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে এটাতে আমার ভালো ফিল হচ্ছে। হ্যাঁ? আবার কোনো সময় দেখা যাবে যে এটা আমি ঠিকঠাক মতো শ্বাস নিতে পারতেছি না। আমার শারীরিকভাবে কষ্টও অনুভব হচ্ছে। এটাতে মনোযোগ দিলেই আমি এই জিনিসগুলো দেখতে পাই। তার মানে এটা বিচার করতেছে বলে, ওটা নিয়ে বিচারিক ক্ষমতা উৎপন্ন হয়েছে বলে এতগুলো বিষয় সে জানতে পারতেছে, বুঝতে পারতেছে। তারপরে অ্যা এ বিচার সম্পর্কে আরো একটু বিস্তারিত পরে আরো চেষ্টা করব উদাহরণ সুন্দর দেওয়ার জন্য। এখন আপাতত নাই। এই ২ টা যখন একত্রিত হয়ে যাবে তখন সঙ্গে ওই একাগ্রতা ওই যে বিতর্কের কাজই হচ্ছে যে একাগ্র করে দেওয়া। এই জায়গাতে একাগ্র করে ফেলা। তাহলে কিন্তু আছেই এখন। আর
এই তিনটা যখন থাকে, এই তিনটার ফলশ্রুতিতে এক অফুরন্ত প্রীতির সঞ্চার হয়। খুব মধুময় একটা কিছু দেখা শুরু করেছে, বা মধুময়তা আসার যে পূর্বক্ষণ, সুখ, অফুরন্ত এক সুখ, বা অভূতপূর্ব যেই সুখ আমি অতীতে আগে পাইনি, এমন একটা সুখ পাওয়ার যে পূর্ব মুহূর্ত, ওটা দেখে, ওটা ভেবে চিত্ত যে পুলকিত হয়, আহ্লাদিত হয়, আনন্দিত হয়, ওটার নাম হচ্ছে প্রীতি। এই প্রীতি সম্পর্কেও আপনাদেরকে আগে ব্যাখ্যা করা হয়েছিল, জেনেছেন 5 প্রকারের প্রীতি, মনে আছে সবার? তারপরও একবার জুই বড়ুয়া 5 প্রকারের প্রীতিগুলো। কই জুই? 5 প্রকারের প্রীতি। এনে হচ্ছে 1 নাম্বার হচ্ছে ক্ষুদ্রিকা, তারপর 2 নাম্বার ক্ষণিকা, 3 নাম্বার হচ্ছে অবক্রান্তিকা, 4 নাম্বার হচ্ছে উর্দেগা, 5 নাম্বার হচ্ছে স্ফুরণ। আচ্ছা, এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা বলতে পারবে? এগুলো আজকে তো ছোটদের ক্লাস আছে যে 5টা 20 হয়ে গেছে না, ছোটদের ক্লাস 4:30 বলতে। থেকে, হ্যাঁ, 5:30 থেকে। ও আচ্ছা। ওই ক্ষুদ্রিকা হচ্ছে যে ভান্তে আপনি বলেন, এটা আমি মনে হয় গরমিল হয়ে যাবো। যদি জানো বলো। বলতে আমি একটা আরেকটা বইতে ওইগুলো পাইছি আর কি, হ্যাঁ, বলেন ওগুলো বলেন। বলবো। আপনাকে ধন্যবাদ, আপনি নিজে থেকে বলতে চাচ্ছেন, সেজন্য। এরকম সবাই একটু একটু চেষ্টা করবেন। আমি খুব হতাশ হয়ে পড়ি মাঝে মধ্যে আপনাদের, আসলে এটা দেশনা না। দেশনা হইলে আমি মনে করেন পড়লাম, ভালো করে 2-3 বার ইয়া করলাম, আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিলাম 1 ঘন্টার বলা, বুঝছেন? এটা কিন্তু কেউ না কেউ এভাবে উঠে না আসলে, বা কথোপকথন না করলে এটা সম্ভব না। তো সেজন্য আমাদের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। বলেন উপাসিকা। বলতে ক্ষুদ্রিকা হচ্ছে দেয়ানি প্রথম অভিযানে পঞ্চ নিবারণকে শেষ করে উপাচার ধ্যানে উপনীত হন। তখন নিমিত্তের বিষয়ে যে আলম্বনের অথবা দেখাশোনার গভীরে যে আলোর সৃষ্টি করে, তখন ধ্যানের শরীর বারবার রোমাঞ্চিত বা আন্দোলিত পুলকিত হয়ে ধ্যানের সমস্ত শরীর মানে একটা খাটা দিয়ে উঠে, অর্থাৎ ক্ষুদ্রিকা এটা একটু উঠে তাকে ক্ষুদ্রিকা প্রীতি বলে। একটু অপেক্ষা করেন অমিতাভ বড়ুয়া, এটা একটু লিখে ফেলেন। যখন শরীরে এক রোমাঞ্চকর অবস্থা তৈরি হয়, রোমাঞ্চকর বলতে আমরা অনেক সময় ভয়েও রোমাঞ্চিত হয়ে যাই, ভয়ের না, এটা আনন্দের রোমাঞ্চ যখন হয়, এটাকে বলা হয় ক্ষুদ্রিকা। উপাসিকা এর পরের থেকে। হ্যাঁ, অর্থাৎ ওই শরীর কাটা দিয়ে এই ধরনের আর কি, তাকে ক্ষুদ্রিকা প্রীতি বলে। দ্বিতীয়, এরপরে বলে। এরপরেটা হচ্ছে অর্থাৎ ধ্যানের শরীরে যখন ক্ষণিকা প্রীতি উৎপন্ন হয়, তখন আকাশে মেঘ গর্জন করার আগে যেমন বিদ্যুৎ চমকিয়ে ওঠে, অনুরূপ ধ্যানে বিদ্যুৎ চমকানোর মতো শিহরণ দিয়ে উঠে এবং তাকে কণিকা প্রীতি বলে। ক্ষুদ্রিকা, ক্ষণিকা এগুলো প্রায় কাছাকাছি বিষয়, তবে একটু ব্যবধান তো আছে। আর মূলত এমনি
5 ভাগে ভাগ করলেও বা আমি আপনাদেরকে আগেই বলেছি 5 ভাগে ভাগ করা আছে বটে, কিন্তু বিভিন্ন জনের সংস্কার বসে, বিভিন্ন জনের মন মানসিকতা বসে, বিভিন্ন জনের দেহের গড়ন বসে, দেশভেদে, পরিবেশভেদে, প্রাকৃতিকতা ভেদে এই প্রীতি এক একজনের কাছে এক একভাবে অনুমেয় হবে। যেভাবে হোক না কেন, যা আপনি এ পর্যন্ত কামলোকীয় কোনো বিষয়ে পান নাই, যে প্রীতি যে শিহরণ এই পর্যন্ত আপনি কামজগতে থাকাকালীন সময়ে, আপনি এখন কামজগতের মানুষ, অনেক স্বাচ্ছন্দ্য জীবনে পেয়েছেন, অনেক প্রীতি জীবনে পেয়েছেন, তবে এতদিন যা প্রীতি পেয়েছেন সকল প্রীতিকে এই প্রীতি পরাজিত করে, এই আনন্দ এই প্রীতি পরাজিত করে। এটা শুধু মনে রাখবেন, এটা সবকিছুর মূল কথা হচ্ছে এটা। উপাসিকা তারপর একটা পড়েন। 3 নম্বর হচ্ছে অবক্রান্তিকা। ধ্যান এই শরীর যখন হঠাৎ প্রীতির চিত্তের মাধ্যমে সমুদ্র পানির তরঙ্গের ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হয়, এটাকে বুঝাইছে আর কি বন্ধু। তখন আসলে দেহ তো দুলে না, দেহ তো দেহের জায়গায় বসে রয়েছে, কিন্তু তথাপিও মনে হয় আমাদের দেহটা এত বেশি কার্যকর হয়ে গেছে বা এত বেশি হালকা সহিষ্ণু হয়ে গেছে, পানি মানে দুলতেছে, আর পানির তালে তালে আমিও যেমন ইচ্ছে তেমন দুলতেছি, কি একটা মধুময় অবস্থা। দেহকে নিয়ে আগে যে একটা লোড ভার অনুভব হতো, ওরকম কিছু অনুভূতি হচ্ছে না, এমন একটি অবস্থা, মানে দেহের তালে তালে দেহ ভাসতেছে। হ্যাঁ, কোনো রকমের দুঃখ কষ্টের ছাপ সেখানে নাই, একটা প্রীতি আনন্দ ঘন একটা অবস্থা, এরকম একটা অবস্থার নাম, এটার নাম কি বলা হয়েছে যে অবক্রান্তিকা। অবক্রান্তিকা অর্থাৎ একদম গা ভাসিয়ে দেওয়ার মতো, গা ভাসিয়ে দিলে মানে আমার কোনো সমস্যা হচ্ছে না, খুব আরামসে মানে ভাসমান অবস্থায় দোলায়মান অবস্থায় দুলতে দুলতে থাকে, এরকম আর কি। যাই হোক, যথাযথ হচ্ছে না মনে হয়, পরে আরো ঠিক করবো পরে। এরপরে ঠিক আছে। এরপরে হচ্ছে উদ্বেগা প্রীতি খুবই শক্তিশালী, তার প্রভাবে ধ্যানী নিজেকে ধৈর্য ধারণ করতে পারে না, খুশিতে আনন্দে নৃত্য করার উপক্রম, কখনো আকাশে উড়াল দিয়ে ইচ্ছে মতো দেহকে বিহঙ্গ পাখির মতো হঠাৎ হারিয়ে ফেলে। উদ্বেগা অর্থাৎ এটা হচ্ছে যে এটা 5 শেষ হয়ে গেছে এখানে না, আরেকটা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে একদম তুলার মতো হালকা হয়ে যায় শরীর, তুলা থেকেও আরো বেশি হালকা হয়ে যায়, খুব দ্রুত গতি সম্পন্ন হয়ে যায়। দেহ ঠিক আছে, দেহ জায়গাতেই আছে, মনটা মানে এমনভাবে মনের সঙ্গে একটা হয় যে শরীরের কোনো লোড ওজনত্ব বা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো কোনো কিছুই তখন তিনি ফিল করেন না, এত একটা মধুময় অবস্থা হয় যে উড়ন্ত অবস্থায় মানে থাকতেছে, দেহ এখানে আছে বলেও মনে হয় না। বা আমার এতক্ষণ ধরে কোমরের ব্যথা ছিল বা পায়ে ব্যথা ছিল, এমনিতে আমার নিত্য একটা যন্ত্রণা পায়ের মধ্যে আছেই মনে করেন, বা পেটের মধ্যে আছেই মনে করেন, বা মাথার মধ্যে আছেই মনে করেন, ওটা তখন আর ওনার কাছে কোনো কিছু থাকে না। তো নিত্য মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের কোনো সমস্যা যাদের আছে, কিছু পরপর নানান কারণে উঠে যায়, তারাই জানবেন যে ওই অবস্থা না থাকলে তখন কি এক পরমানন্দ। শুধু আমি একটা যন্ত্রণার কথা বললাম, শারীরিকভাবে অনেকগুলো যন্ত্রণা আমরা সারাক্ষণ ফিল করি, আমরা হয়তো এগুলোর দিকে মন দিই না বলে
আমাদের এগুলো ফিল করি না বা গুরুত্ব দিই না বলে আমরা এরকম হয় না। বা যখন আপনারা কখনো বিপাশনা করবেন, আমরা তো মাঝে মধ্যে এটা চর্চা করব আস্তে, আস্তে। এই বইটা পড়া শেষ হলে আমরা তখন আস্তে, আস্তে করে আমরা বিপাশনার দিকে অগ্রসর হব। তখন আপনারা দেখবেন এই দেহের মধ্যে কত রকমের অনুভূতি, যেগুলোর দিকে আমরা কোনো রকমের দৃষ্টিপাতও করি না। অথচ ঘটমান ঘটে চলেছে সারাক্ষণ। দৃষ্টি দিলেই সেগুলো অনুভব করতে পারবেন, না হলে অনুভব করতে পারবেন না। সমস্ত অনুভূতি না থাকলে দেহের এই দুঃখজ অনুভূতিগুলো, কষ্টজ অনুভূতিগুলো না থাকলে এই যে প্রীতি, এই যে আনন্দ এবং পুরো উদ্ভাসিত হওয়ার মতো একটা অবস্থাকে বলা হচ্ছে যে কি উদ্বেগা প্রীতি। হ্যাঁ, এটা। এরপরে হচ্ছে যে কি স্ফুরণা প্রীতি। হ্যাঁ, দেহ যেন শক্তিহীন অবশ হয়ে পড়ে, ধ্যানের আনন্দে প্রীতি বসে সর্বশরীরে প্রবাহিত হয়। মাঝে মধ্যে সমুদ্র ঢেউয়ের মতো সমস্ত শরীর ঝংকার দিয়ে কম্পিত হয়। পঞ্চপ্রীতি উৎপন্ন হলে ধ্যানীরা অসাধ্য সাধন করতে পারে। এইটুকু। হ্যাঁ, তো অসাধ্য সাধন করতে পারে বলতে এখানে হচ্ছে যে তিনি চাইলে তখন এই পঞ্চপ্রীতিকে কেন্দ্র করে অষ্টসমাপত্তি লাভের দিকেও তিনি যেতে পারেন, এই শক্তিকে কাজে লাগিয়ে আর কি। না হলে তো কিভাবে আপনি সম্ভব এক জায়গাতে চিত্তকে 5 ঘন্টা বসায় রাখা, 10 ঘন্টা বসায় রাখা? এমনি আমরা পারি না। এমনি আমরা আধা ঘন্টা বসতেও আমরা অনেক কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা বসতে অনেক কষ্ট হয়ে যায়। কি একটা ঠ্যাং ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, হ্যাঁ? কি একটা অসুবিধা হয়ে যায় না? কিন্তু যখন সাধকের কাছে এই প্রীতি উৎপন্ন হয়ে যায় একবার, প্রীতি আনয়ন করেন, এরপরে তিনি 5-6 ঘন্টা 7 ঘন্টা ইচ্ছামতো বসে থাকতে পারেন। তো এই দীর্ঘক্ষণ এক জায়গায় চিত্ত রাখার অবস্থা তৈরি করতে না পারলে বা এই কলাকৌশল শিখতে না পারলে বাকি কাজগুলো করা সম্ভব না। বাকি কাজ বলতে কি, নির্বাণ যেতে হলে যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজ করা সম্ভব না চিত্ত একাগ্র না হলে। এজন্য একাগ্রতা সর্বাগ্রে। আর এই একাগ্রতা রাখার জন্য, একাগ্রতা থাকলে যে মজা উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়, ওটা না পাইলে আপনি একাগ্রভাবে বসে থাকবেনও কিভাবে? এজন্য সেই কারণে বলা হচ্ছে যে এই প্রীতি অনেক লাভের এবং অনেক কল্যাণের একটা বিষয়। পঞ্চম প্রীতি এটা কি রে? পঞ্চম প্রীতি স্ফুরণা মানে হচ্ছে যে এই যে 4টা প্রীতি একত্রিত হয়ে এক এক জায়গাতে এক এক রকমের অনুভূতি হয়ে সারাক্ষণ মানে আনন্দে আত্মহারা হয়ে যায়। এক এক ডিজাইনের মতো করে এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক রকম করে এই প্রীতি উচ্ছ্বাসিত হয়। বুঝছেন? মাঝে মধ্যে মনে হয় যে এটা তুলার মতো হালকা হয়ে গেছে, মাঝে মধ্যে মনে হয় যে পুরো শরীরের মধ্যে কি আনন্দজনক একটা ঝংকার। মানে আগের যে 4টা আমরা বলেছি প্রীতি, ওই প্রীতি সবগুলো এখন মিশ্রিত হয়ে এক এক জায়গা দিয়ে এক এক রকমের অনুভূতি, প্রীতি, আনন্দ এগুলো। হ্যাঁ, তো এগুলো যদিও বা শরীর দিয়ে আমরা বলতেছি, এটা সম্পূর্ণ একটা মানসিক বিষয়। হ্যাঁ, মানসিক বিষয়। আর মনের এই রকম পরিবর্তনের ফলে শারীরিকভাবেও এক মহা পরিবর্তন অনুভব করতে পারেন সাধক। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা পূর্বেই আলোচনা করেছি, বা আপনাদের সঙ্গে যারা নতুন আছেন তাদের সঙ্গে আলোচনা করা না হলেও আমরা পূর্ব ক্লাসেই এগুলো আলোচনা করেছি। এই চিত্তগুলো কামলোকীয় চিত্ত, অতিক্রান্ত চিত্ত, কামলোক অতিক্রান্ত চিত্ত। এগুলো বইয়ে যেরকম লেখা আছে বা আমাদের ক্ষুদ্রানুক্ষুদ্র চর্চা ফলে এগুলো টুকটাক ভাবে আমরা বলতেছি বইয়ের অভিজ্ঞতার আলোকে বা হালকা পাতলা কিছু চর্চা করার অভিজ্ঞতা থেকেই এগুলো বলা। প্রত্যক্ষ হইলে তখনই এটার প্রকৃত স্বরূপ জানা যায়। প্রত্যক্ষ হইলেই এটার প্রকৃত স্বরূপ বা এটা আসলে কেমন দেখতে, এটার স্পর্শন কেমন,
এটা তখনই জানা যায়, এর আগে কিন্তু এটা জানা যায় না। কিন্তু কামলোকীয় যে চিত্তগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা সরাসরি প্রত্যক্ষ হয়েছি না। আমরা কিছু একটা বর্ণনা করতে গিয়ে মাঝখানে কেটে গেছিলাম যে আরো প্রীতি এবং সুখের কথা। প্রীতি বলতে গিয়ে এখানে আসছি যে না, শ্বাস প্রশ্বাসের ইয়াদি উদাহরণ দিচ্ছিলাম যে এনে বলছিল যে প্রীতি ওই দুইয়ের কার্যক্রমে এবং একাগ্রতা সহ এট এ টাইম কার্যক্রম হলেই প্রীতি এবং সুখ এই দুইটা বিষয় উৎপন্ন হয়। আচ্ছা, এটা তো উদাহরণ হয়ে গেছে, তো বুঝা গেছে না। আর প্রীতিতে যখন বিভোর থাকে তখন মনে কোনো দুঃখজনক অবস্থা থাকে না, এটাকেই মূলত সুখ বলা হয়। শরীরে কোনো প্রকারের দুঃখজনক অবস্থা থাকে না, প্রীতিতে বিভোর হয়ে থাকা অবস্থার নামই হচ্ছে যে এই ক্ষেত্রে সুখ। নাহলে সুখ কেমনে বুঝবেন? সুখ বোঝার উপায় কি? একদম আনন্দজনক আনন্দঘন পরিস্থিতিগুলো আমার দেহ মনে সারাক্ষণ চলতে থাকে। দুঃখজনক কোনো ঘটনার উৎপত্তি এই মুহূর্তে থাকে না, যতক্ষণ পর্যন্ত আমার চিত্ত প্রথম ধ্যানে নিবিষ্ট থাকবে ততক্ষণ শুধু সুখই অনুভব করতে পারবো। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখে ফেলবেন দীপেন বাবু। উপেক্ষাকে তো কিভাবে করবে? হ্যাঁ, সুখ তো এখানে হলো বা উপেক্ষা কিভাবে হবে? উপেক্ষা হচ্ছে যে আমি শুধু এখন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ এই চারটা বিষয়ের প্রতি অনীহা হয় না। মানুষ একটা জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে করতে একটা অনীহা হয়ে যায় না, এরকমের একটা ব্যাপার। আমি তবে ওই উদাহরণটা সবচেয়ে ভালো বলবো। আমার এখানে এখন বর্তমানে 18 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে আমি কেন এসি চালাইতে যাব? এসি আছে এমনি, ঠিক আছে, আমি কি জন্য চালাবো? বা সিলিং ফ্যানও কেন চালাবো, বা টেবিল ফ্যানও কেন চালাবো, বা পাখাও আমি কেন করব? আমার সেটাতে কোনো রকমের আগ্রহ নাই। আমি এগুলো সবগুলোর প্রতি উপেক্ষিত। এখন আমার এগুলো সবগুলোর প্রতি উপেক্ষা ভাব আছে, মানে এগুলো আমার কাছে গৌণ। আর কি ভাষা ব্যবহার করতে পারি? আচ্ছা, ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের প্রকৃত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চার মহাসুযোগ দান করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্রাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু